আতঙ্কিত না হয়ে সতর্কিত হন, পার্শ্ববর্তী সাইক্লোন শেল্টারে আশ্রয় নিন। এগিয়ে আসতে থাকা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে গুমোট আবহাওয়া, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি, আঘাত হানতে পারে মধ্যরাতে। এখন যে বৃষ্টিপাত শুরু হয়েছে, এখন উপকূলীয় মানুষের বেশিরভাগই আতঙ্কের মধ্যে আছে। ল্যান্ডের কাছাকাছি চলে আসছে, এই জন্য অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম। রাজধানী জুড়ে লক্কর ছক্কর বাসে দৌড়াতো, 1 জুন থেকে ফিটনেসহীন গাড়ি চলতে দেয়া হবে না বলছে বিআরটিএ। নতুন নতুন জামা কাপড় হয়তো নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়। বাসা থেকে যদি আমি ফ্রেশ হয়ে বের হই, বাসে ওঠার পরে আমার সবকিছু ওইখানেই শেষ। তাদেরকে আমরা বলেছি যে 31শে মে মাসের মধ্যে তারা যেন গাড়িগুলো সব দৃষ্টিনন্দন করে ফেলে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বাড়ানো হচ্ছে সবুজায়ন, স্থানীয়দের সাথে নিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় লক্ষ্য। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণার শেষ সময়ে বাড়ছে উত্তেজনা, বিভিন্ন জায়গায় প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। আমরা শতভাগ আশাবাদী এবার নির্বাচনে জনগণ আমাদের পক্ষে রায় দেবে, টাকা দিবে, ভোট নেবে, এটাই ওনাদের মূল রাজনীতি। তারা যে মিটিং করছে হয়তো অসহায় মানুষদের হয়তো একটু ভাড়াটা দিয়ে দিচ্ছে, এটা হতে পারে। টিউবওয়েল বা পাম্প নয়, জামালপুরের বক্সিগঞ্জে গাছের শিকড়ের নিচ থেকে শত বছর ধরে মিলছে সুপেয় পানি, উৎসস্থল সংরক্ষণের দাবি। ছোটবেলা থেকে দেখতেছি পানিটা বাড়াইতেছে। এটা কত বছর আগের ঘটনা, এটা তারাও বলতে পারবো না। উন্নয়ন হলে সুবিধা হবে, লোকজন আসবে, এটা প্রচার হবে। ভারতের গুজরাটে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, 9 শিশুসহ অন্তত 27 জনের প্রাণহানি, পুরোপুরি পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় জানা যায়নি এখনো। সবাইকে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এতক্ষণ দেখছিলাম শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের দিকে আরও এগিয়ে এসেছে ঘূর্ণিঝড় রিমাল। মধ্যরাতে সবশেষ ব্রিফিংয়ে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। ব্রিফিং আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 89 কিলোমিটার থেকে 117 কিলোমিটার পর্যন্ত। এটি প্রবল সাইক্লোনে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি আজ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মধ্যরাতে অতিক্রম করবে খেপুপাড়া ও ভারত। এটি পায়রা সমুদ্র বন্দর থেকে 300, মোংলা সমুদ্র বন্দর থেকে 340, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 355 ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দূরে অবস্থান করছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে 3 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে দমকা বা ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ল্যান্ডের কাছাকাছি চলে আসছে, এই জন্য অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম। আসলে এটা যদি গভীর সাগরে থাকতো সেক্ষেত্রে তো আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা ছিল। যেহেতু এটা উপকূলে কাছাকাছি চলে আসছে, এই জন্য এটা অতি তীব্র হওয়ার সম্ভাবনা কম। আমরা এখন পর্যন্ত যেটা দেখছি এটা তীব্র প্রবল ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে, অতি প্রবল হওয়ার সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে গুমোট পরিবেশ, মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও হচ্ছে বৃষ্টি। গত রাত থেকে পটুয়াখালী, সাতক্ষীরা, বরগুনা সহ বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগরও উত্তাল, স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে তীরে। প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে মাইকিং। উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার ট্রলারগুলো। রিমাল মোকাবেলায় প্রস্তুত রয়েছে 80,000 স্বেচ্ছাসেবক। পাশাপাশি উপকূলে খোলা হয়েছে 4,000 আশ্রয় কেন্দ্র। উপকূলের আবহাওয়া পরিস্থিতি জানবো আমরা সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব কক্সবাজার, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, ঘূর্ণিঝড়ের সময় তো এগিয়ে আসছে, আবহাওয়া বা পরিস্থিতি সেখানে কেমন দেখছেন?
দোহার ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেটির প্রভাবের কারণে আজকে কক্সবাজার সমুদ্রের অবস্থা যদি বলি, এখন আমার পেছনে দেখতে পাচ্ছেন সমুদ্র উত্তাল রয়েছে, বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে, তবে কালকের চেয়ে একটু কম। গতকাল আমরা দেখেছিলাম একেবারে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে গতকাল এখানে যে বাড়ির বাঁধ রয়েছে, জিও ব্যাগ দিয়ে যে বাঁধগুলো দেওয়া হয়েছে, সেই বাঁধ উপচে পড়েছিল ভেতরে, কিন্তু আজকে কিছুটা দূরে পানির অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আর সকাল থেকে কিন্তু রোদ দেখা যাচ্ছে, রোদের দেখা মিলেছে। রাত্রে কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু কক্সবাজারে এখনো পর্যন্ত বৃষ্টির দেখা নেই। মেঘ এবং কিছুক্ষণ মেঘ কিছুক্ষণ রোদ, এরকম অবস্থা দেখা যাচ্ছে। আর যেহেতু 6 নম্বর বিপদ সংকেত চলছে, সেজন্য কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজারের 7টি উপজেলায় একেবারে 638টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, এবং পাশাপাশি 8,400 জন স্বেচ্ছাসেবক এবং 2,200 জন সিপিপি কর্মীকে তারা প্রস্তুত রেখেছে, এবং পাশাপাশি জরুরি ভিত্তিতে সহায়তা প্রদানের জন্য 486 মেট্রিক টন চাল, 2,75,000 নগদ টাকা, টিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন কিছু তারা মজুদ রেখেছেন। এবং পাশাপাশি আর একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে কক্সবাজার যেহেতু এয়ারপোর্ট, কক্সবাজারের যে বিমান ওঠানামা করে প্রতিদিন, সেই বিমান ওঠানামা আজকে বন্ধ থাকবে, এবং যদিও পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে বিমান ওঠানামা আবার চালু, বিমান ওঠানামার যে ফ্লাইট ওঠানামা আবার চালু হবে। দোহান। এহসান, কক্সবাজার থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবার যেতে চাই সাতক্ষীরায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, রিমাল মোকাবেলায় সেখানে আসলে কি ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন, আর আবহাওয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আবহাওয়া পরিস্থিতি কিন্তু এখন গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং গুমোট যে আবহাওয়া সেটি বিরাজ করছে, কারণ যে কোনো ঝড়ের পূর্বে যেমন একটি গুমোট আবহাওয়া পরিবেশ বিরাজ করে, ঠিক তেমনটি এখন দেখা যাচ্ছে। তো আর বলি যে দুর্যোগ রিমাল মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে, ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে, স্বেচ্ছাসেবক সিপিবি প্রস্তুত করা হয়েছে, এবং যদি উপকূলীয় বাঁধে ক্ষয়ক্ষতি হয়, সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যে মাইকিং বা প্রচারণা সতর্কতামূলক, সেটি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা এখনো দেখিনি, তবে 2-1টি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আমরা খুব স্বল্প পরিসরে প্রচারণা দেখেছি। এবং কারণ গতকাল আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আজকে কিন্তু আপনি দেখছেন যে আকাশের যে মেঘ ভেসে ভেসে কিন্তু সুন্দরবনের উপর দিয়েই আসছে, এবং গুড়ি বৃষ্টি হচ্ছে এই উপকূলীয় অঞ্চলে। আর বর্তমানে যে রাস্তায় যারা প্রত্যেকটি মানুষ এখনো কিন্তু ওইভাবে আমরা দেখছি না। অবশ্যই আমাদের হালকা কিন্তু ঘূর্ণিঝড় আমাদের সুন্দরবন এবং খেপুপাড়া পটুয়াখালী রেডিল অঞ্চল দিয়ে কিন্তু অতিক্রম করবে, এবং এই সময় 3 থেকে 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং উপকূলবর্তী যে সকল নদী রয়েছে সাতক্ষীরা, খোলপিটুয়া এবং কপোতাক্ষ, সব থেকে ভয়ের কারণ হচ্ছে ওই সময়টাতে নদীতে কিন্তু জোয়ার থাকবে, এবং ওই জোয়ারের পর যদি 3 থেকে 5 ফিট উচ্চতার জলোচ্ছ্বাস হয়, তখন কিন্তু উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে কোথাও বাঁধ হয়তো ভেঙে যাবে, বা কোথাও বাঁধ না ভাঙলেও বাঁধ ছাপিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করবে, এমনকি আশঙ্কা করছে। সোহার, ধন্যবাদ আকরাম সাতক্ষীরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেহ তার ক্ষতবিক্ষত, কালো ধোঁয়া আর চলন বলন দেখে মনে হয় ভেতরের কলকবজার মেয়াদ ফুরিয়েছে বহু আগে। তবে এই হাল নিয়ে শহর জুড়ে দুর্দান্ত দাপটে দিনের পর দিন চলছে হাজারো বাসের নোংরা সিট আর শ্রীহীন পরিবেশে অতিষ্ঠ নগরবাসী। প্রশাসন যেন দেখেও দেখতে পায় না রাজধানীর এসব বাস।
রাস্তার রাজা বাস এর কিচ্ছা নিয়ে দেখুন যমুনা টিভির ধারাবাহিক প্রতিবেদন। ভাঙাচোরা বাসের খবর জানাচ্ছেন সহকর্মী তাজনুল ইসলাম, ছবি তুলেছেন রাকিব হোসেন ও নাহিদ হোসেন। বাসটির নাম পরিস্থান পরিবহন, কিন্তু এই জরাজীর্ণ দশা নিয়ে আদৌ কি এটির জায়গা হবে পরিস্থানে? তবে বাহনটির জায়গা হয়েছে রাজধানী ঢাকার নতুন চকচকে পথে। বাসের গায়ে রঙিন হৃদয় উঠছে ডানা মেলে, কিন্তু এর হৃদয়ে রক্তক্ষরণ সারাইয়ের কাজটি বকেয়াই থাকছে। বলছি বাসের ফিটনেসের কথা। এমন বাসের ফিটনেস বলে কি কিছু থাকতে পারে? সিট দেখলেই গা গোলানোর দশা। শহরে দাপিয়ে বেড়ানো এসব বাসের সিগন্যাল লাইট, লুকিং গ্লাস, এমনকি জরুরি পরিস্থিতিতে দরকারি হ্যান্ডব্রেক অবধি নেই। কেমন যেন এক জোড়াতালি অবস্থা। হ্যান্ডব্রেকটা অ্যাকচুয়ালি কাজে লাগে আপনার গাড়ি যখন পার্কিং করে থুই তখন একমাত্র কাজে লাগে। হ্যান্ডব্রেকটা নামায় থুয়ে দিই, গাড়ি জানি নড়াচড়া না করে। এটা তো কাজ করে। হ্যাঁ, এটা কাজ করে, এটা লাইনটা ছুটানো। অনেক রকম ডিস্টার্ব, অনেক রকম ভাঙা গাড়ি এগুলা লাগতেই পারে, ভাঙা চোরা এগুলা কোনো বিষয় না। আমরা তো দেই, এ আরো বেশি মামলা দেয়, মানে যদি ঠিকঠাক মতো না পায় আর কি, এইরকমই আর কি, মানে মিলজিল করে আর কি। সিটগুলোর অবস্থা এতটাই অপরিষ্কার আর তেল চিটচিটে যে দেখলে যে কারোরই ভেতরে অস্বস্তি কাজ করবে। কিন্তু কথা হচ্ছে সেবার বিপরীতে অর্থ তো সবাই দিচ্ছে, কিন্তু সেবা কতখানি পাচ্ছে সে নিয়েই প্রশ্ন। রাজধানী ঢাকায় কতগুলো বাস চলে সে খবর নগরবাসী না জানলেও ভালো বাস যে একদমই নেই সে কথা ঠিকই জানেন তারা। বিরক্তি ভরা চেহারা নিয়ে অনেকটাই বাধ্য হয়ে ধস্তপ্রায় বাসে চড়ছেন তারা। নতুন নতুন জামা কাপড় হয়তো নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, তো এরকম সিট না থাকলে যদি সিটগুলো একটু সুন্দর হয় তাহলে হয়তো আমরাও একটু স্যাটিসফাইড হইতে পারি। জানালার পাশে দেখা গেছে বমি লেগে রয়েছে, উঠলেই সিটের কভার পিছলার জন্য ধরা যায় না, ধুইলে তো প্রচুর ময়লা বের হয়। বাসা থেকে যদি আমি ফ্রেশ হয়ে বের হই, একদম ক্লিন রাস্তাঘাট থাকলেও, মানে রাস্তাঘাট তো ক্লিন থাকা সম্ভব না, তবুও বাসে ওঠার পরে আমার সব কিছু ওইখানেই শেষ। এটা তো আসলে এটা তো ধোয়ার কোনো সিস্টেমই নেই একেবারে। না না, মানে আপনি তো বুঝতে পারছেন যে এই যে আমরা এখন যে বাসটাতে আছি, আপনার কি মনে হয় এই বাসটা সবশেষ কবে পরিষ্কার করছিল? এটা সঠিক আমার জানা নেই। প্রতিদিনই তিলোত্তমা ঢাকাকে সাজাতে কত শত পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু এই লক্কর ঝক্কর বাসের কথা সবাই কেমন বেমালুম ভুলে যায়। গণপরিবহন ব্যবহার করা মানুষের ভাগ্য কি তবে এমনই থেকে যাবে? যানবাহনের নিয়ন্ত্রক সংস্থা বলছে জুনের ১ তারিখের পর কোনো আনফিট বাস ঢাকার রাস্তায় চলতে দেয়া হবে না। এর সাথে একমত মালিকপক্ষ। ঢাকা চলাচলরত যত পরিবহন কোম্পানি আছে সবাই এমডি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। সব কোম্পানি থেকে গাড়ির নাম্বার সহ লিস্ট নেওয়া হয়েছে, কয়টা গাড়ির কাজ হয়েছে ওগুলো আমাদেরকে জমা দিয়েছে। আমরা এগুলো বিআরটিতে জমা দেবো, যেগুলো বাকি আছে ওগুলো কাজ করার জন্য আমরা প্রেশার দিয়ে যাচ্ছি। বাহ্যিকভাবে যেটা দেখতে আনফিট মনে হয় এটা ইদানিং আনসিকিউরিটি বেড়ে গেছে, এই জন্য আমরা মালিক সংগঠন হিসেবে আলাপ করেছি এবং তারা আমাদের কথা দিয়েছে এবং তাদেরকে আমরা বলেছি যে ৩১শে মে মাসের মধ্যে তারা যেন গাড়িগুলো সব দৃষ্টিনন্দন করে ফেলে। এই হচ্ছে সেই জাদুর কারখানা যেখানে লক্কর ঝক্কর বাস এলে হয়ে যায় চকচকে নতুন বাস। দেখেন এই গাড়ির ছাদের টুপি পুরান মিলায় করছি, নতুন মাল পুরান মাল মিলায় করতে হয়। আবার বাংলায় যেটা জোড়াতালি বলে, জোড়াতালিরা তা আর কি আপনার গিয়ে যেভাবে কাজ চালানো যায় সেভাবে কাজ করি আর কি, মানে যে যেমন বাজেটের উপরে নির্ভর করে। ইঞ্জিনের তো ধরেন অনেকদিন সার্ভিস যায়, ইঞ্জিনের কাজ কাম কিছুটা পার্টস চেঞ্জ করানো লাগে, কিছুটা পার্টস মডিফিকেশন করানো লাগে। বারবার ধোঁকা খাওয়া বাস যাত্রীরা এখনও বিশ্বাস করতে পারে না ১ জুন থেকে বাইরের খোলস বদলালেও শতভাগ ফিট গাড়িতে চড়ার সৌভাগ্য আদৌ হবে কিনা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কক্সবাজারের টেকনাফ ও খিয়াতে নেওয়া হচ্ছে বিভিন্ন কার্যক্রম। সরকারি ও আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে অভিযোজন প্রক্রিয়া সহজীকরণের পাশাপাশি স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠীর দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। তবে কার্যক্রম সুদূর প্রসারী করতে হলে সমন্বিত প্রচেষ্টা দরকার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। লুৎফুর রহমানের ছবিতে আহমদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া টেকনাফ এলাকায় রোহিঙ্গারা আশ্রয় নেয়ার পর ৮,১৬৩ একর বনভূমি ধ্বংস হয়েছে।
একসময় ক্যাম্প এলাকায় মাত্রাতিরিক্ত গরমে বসবাস ও কাজ চালানোই দুঃসাধ্য হয়ে পড়েছিল। তবে সেই পরিস্থিতি পরিবর্তনে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার চেষ্টায় ক্যাম্পে চলছে সবুজায়ন। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিও এই কার্যক্রমে সারথি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ক্যাম্প এলাকায় বাড়ছে সবুজায়ন। মূলত অভিযোজন প্রক্রিয়াকে সক্রিয় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থাসহ নানা সংস্থার উদ্যোগে এই কার্যক্রম অব্যাহত থাকলে অভিযোজন প্রক্রিয়া যে ত্বরান্বিত হবে তেমনটি বলছেন সংশ্লিষ্টরা। When you come here, it's very green. You can feel the temperature drop immediately. It really changes the microclimate and to promote the biodiversity, at least to bring back some of the biodiversity that once existed here. বিশ্ব খাদ্য কর্মসূচির তত্ত্বাবধানে 13 ও 15 নম্বর ক্যাম্প এলাকায় চলছে পরিবেশ ক্ষতিকারক ফয়েল পেপারের পুনঃব্যবহার কার্যক্রম। রোহিঙ্গা নারী পুরুষরা মিলে তৈরি করছেন ব্যবহার্য নানা পণ্য, যা তাদের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে পরিবেশ বাঁচাতে হচ্ছে সহায়ক। আবার পণ্য বিক্রি করে মিলছে প্রকল্পের অর্থায়ন। We're helping farmers in this community plant more resilient crops and also have a way of adapting to some of what they're seeing. I think it's important for us to find ways to cooperate to do this together, and the United States stands ready to be a partner in doing that with the government of Bangladesh. জাতিসংঘের আরেক সংস্থা আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল মেরিন ড্রাইভ এলাকায় কাঁকড়ার হ্যাচারি স্থাপনের মাধ্যমে জলবায়ু অভিযোজনে জীবিকা ও পরিবেশ সংরক্ষণের কাজ করছে। বিশাল এই কর্মযজ্ঞে যুক্ত রয়েছে স্থানীয় জনগোষ্ঠী। IFAD are very aware of climate change and the potential impacts that can have climate change on especially agriculture and in the rural areas. So one of the things we very much focus on is trying to find alternatives, and crab farming here is an alternative. ক্যাম্প এলাকায় সবুজ ফিরলেও এখনও অনেক কাজ বাকি। সমন্বিত কাজের উপর জোর দিলেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। অনেক সবুজ আমরা পুনরুদ্ধার করতে পেরেছি। অবশ্যই আমরা পাহাড় পুনরুদ্ধার করতে পারিনি এবং এটি সম্ভব না হয়তোবা, কিন্তু আমরা এখনো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যে অন্তত প্রতি বছরই কিছু রিফরেস্টেশন করে আমরা গ্যাপ ফিলিংয়ের কাজ করি। মূলত কক্সবাজারের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, উখিয়া, কক্সবাজার। চট্টগ্রামে সরকারি বেসরকারি সব হাসপাতালে এখন শিশু রোগীদের আধিক্য। বেশিরভাগই জ্বর ও ডায়রিয়া আক্রান্ত। শহরের পাশাপাশি গ্রামাঞ্চল থেকেও প্রতিদিন আসছে অনেকে। শিশু ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। কখনো গরম, কখনো বৃষ্টি। আবহাওয়ার তারতম্যের এই সময়ে শিশুদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। 14 মাস বয়সী এই শিশুটি গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হলে শুরুতে পটিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম শহরে আনা হয়। হাত পা ছেড়ে দিয়েছিল, তো আমরা তাড়াহুড়া করে পটিয়া জেনারেল আবার নিয়ে আসছিলাম ইমার্জেন্সিতে। তো আমার বাচ্চা তখন সেন্সলেস, মানে চোখ মুখ উল্টানো, কোনো কথা নেই, বাচ্চা নেই, হাত পা ছেড়ে দিয়ে মানে প্রায় 10 মিনিটের মতন ওর খিঁচুনিটা ছিল। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালের চিত্রও একই। শহরের বিভিন্ন এলাকা থেকে তো বটেই, সীতাকুণ্ড, মিরসরাই, চন্দনাইশ, সাতকানিয়া সহ চট্টগ্রামের 15 উপজেলা থেকে নতুন রোগী আসছে প্রতিদিন। গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে নানা রোগে আক্রান্ত এসব শিশু। পায়খানা, বমি, জ্বর এগুলো তো বেশি লাগাচ্ছে। আপনি প্রত্যেক ঘরে ঘরে দেখবেন সব বাচ্চা অসুস্থ। আমরা তো বয়স্করাও তো অসুস্থ হয়ে পড়তেছি, বাচ্চাদের কথা কি বলবো আর। রাতে ওষুধ খাওয়াইছি, একটু কমছে। ফজর বেলায় মানে আজান পর আবার জ্বর বেড়ে গেছে অনেক। আমি 7টা বাজে আমার আম্মুর কল দেবো, আম্মু অবস্থা বেশি ভালো না। এখন আমার বাচ্চার 106-এর উপরে জ্বর চলে গেছে, তো 106 জ্বর নিয়ে এখানে আসছি, সাথে সাথে খিচুনি চলে আসছে। বছরের এই সময়ে একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে হঠাৎ বৃষ্টি হয়। আবহাওয়ার এমন তারতম্যের কারণে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। খাবারের পাশাপাশি পানিটা যাতে ঠিক মতো খায়, পরিমাণ মতো খায়, এটা খেয়াল রাখতে হবে। আর তাদের যাতে কোনো রকম ওরকম বাহ্যিক যাতে পুষ্টিহীনতার জনিত যদি কোনো সমস্যা হয় সেটা থেকেও বাচ্চাদের সমস্যা হতে পারে। বেসরকারি অন্যান্য হাসপাতালেও প্রতিদিন গড়ে অর্ধশত শিশু ভর্তি হচ্ছে। বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে কয়েকশো। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণার শেষ সময়ে বাড়ছে উত্তেজনা। বরিশালের গৌরনদী ও নরসিংদীর শিবপুরে প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন। যদিও নির্বাচনী সংশ্লিষ্টরা বলছেন প্রার্থীরা আচরণবিধি না মানলে ব্যবস্থা নেওয়া হবে। ঘনিয়ে এসেছে ভোটের সময়, তাই নরসিংদীর শিবপুর উপজেলায় চলছে জমজমাট প্রচারণা। চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছেন সংসদ সদস্য সিরাজুল ইসলামের স্ত্রী ফেরদৌস ইসলাম। প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আরও ৩ জন। প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে তুলেছেন পাল্টাপাল্টি নানা অভিযোগ। এমপি সাহেব প্রকাশ্যেই বিভিন্ন মিটিং মিছিল, বিভিন্ন মসজিদে অনুদান বিভিন্নভাবে এখনো ঘোষণা করছেন, যেটা নির্বাচন আচরণ পরিপন্থী। মানে টাকা দিবে, ভোট নেবে, এটাই ওনাদের মূল রাজনীতি। সুতরাং এখন টাকাটাই তাদের কাছে মুখ্য। এটা হলো সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত ধারণা। কারণ তারা যে মিটিং করছে হয়তো অসহায় মানুষদের হয়তো একটু ভাড়াটা দিয়ে দিচ্ছে, এটা হতে পারে, কিন্তু টাকা ছাড়া আমাদের কিন্তু অনেক জনপ্রিয়। প্রার্থীদের আচরণবিধির বিষয়টি তদারকি চলছে বলে জানালেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারা থাকবে সর্বাত্মক প্রচার প্রচারণার জন্য। যারা তারা প্রচার প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালন করে তারটা আমরা ক্লোজলি মনিটরিং করব, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রচারণার শেষ সময়ে উত্তেজনা বাড়ছে বরিশালের গৌরনদীতে। ঘটেছে হামলা মামলার ঘটনা। প্রার্থী হয়েছেন ৩ জন। এর মধ্যে পৌর মেয়র পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে ভোটযুদ্ধে হারিসুর রহমান। হারিস বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কিভাবে কাপ্রিস মাকড়ায় ভোট দিয়ে এই নদীবাসীকে মুক্ত করবে, সেটাই ইনশাল্লাহ আপনারা 29 তারিখ দেখতে পাবেন। 3 প্রার্থী যেহেতু এই জন্য আমরা শতভাগ আশাবাদী এবার নির্বাচনে জনগণ আমাদের পক্ষে রায় দেবে। তারা পরাজয় জেনে আমার নিশ্চিত বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা একত্রিত হয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গৌরনদীতে মোট ভোটার 1,74,969 জন। পুলিশ বলছে ভোট ঘিরে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। আচরণবিধি নিয়ে কথা ছিল, আমরা সেই আচরণবিধি পরিপন্থী যারা ব্যবস্থা করেছেন তাদেরকে ডাকা হয়েছে, তারা মুস্তেকা দিয়েছেন এবং মামলা হয়েছে। তৃতীয় ধাপে 29 মে ভোট হবে বরিশালের আগলঝাড়া উপজেলাতেও। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। টিউবওয়েল বা পাম্প নয়, গাছের শেকড়ের নিচ থেকে শত বছর ধরে মিলছে সুপেয় পানি। দৈনন্দিন নানা কাজে এ পানি ব্যবহার করছেন জামালপুরের বক্সিগঞ্জের সীমান্ত এলাকার বাসিন্দারা। চাষাবাদ করা হয় প্রায় 200 একর জমি। স্থানীয়দের দাবি পানির উৎসস্থল সরকারিভাবে সংরক্ষণ করা হোক। পরিদর্শনের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্য বিভাগের। শত বছর ধরে দুটি পাকড় গাছের শেকড়ের নিচ থেকে এভাবেই আসছে স্বচ্ছ পানি। পাহাড় ঘেরা বক্সিগঞ্জের সীমান্তবর্তী বৈশবপাড়া এলাকাটি। স্থানীয়রা গাছগুলোকে ডাকেন ঝুরঝুরানি নামে। অবিরত আশায় এই পানি পান করছেন স্থানীয়রা। প্রতিদিনের কাজকর্ম ছাড়াও হয় চাষাবাদ। জনমনে বিশ্বাস অলৌকিকভাবে আসছে এই পানি। ছোটবেলা থেকে দেখতেছি পানিটা বাড়াইতেছে। কোনো সময় আমার দাদা দাদিরও পারবো না যে এটা পানি কত বছর হাতে বাড়াইতেছে। পুরাটাই একটা পুলের ওই মেরু আর এই মেরু মানে 200 একর জমি মানে আবাদ করা হয়। এখানে মূল সমস্যা আছে রাস্তাঘাটের, আর মনে হয় এখানে সার্বিক কোনো উন্নয়ন হয় না। এখনো উন্নয়ন হলে সুবিধা হবে, লোকজন আসবে, এটা প্রচার হবে। স্থানীয়দের দাবি প্রজন্মের পর প্রজন্ম দেখছে গাছ দুটো। গ্রীষ্ম, বর্ষা বা শীতকালেও বন্ধ হয় না পানির প্রবাহ। গাছগুলো দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। আর বাপ দাদারাও এখানে বলছে, তারাও কোয়ার পায় না। এটা কত বছর আগের ঘটনা, এটা তারাও বলতে পারবো না। দেখার জন্য আসছি যে দেখি তো কিরকম, কিন্তু শুনছি অনেক, আজকেই প্রথম আসে আমার। হ্যাঁ, খাইছি, আমরা বোতলে করে নিছি সাথে। এই স্থানের রক্ষণাবেক্ষণে সরকারি উদ্যোগ চায় স্থানীয়রা। জায়গাটি পরিদর্শন করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্য বিভাগের। এটা ভিতরের লেয়ারে কোনো প্রেশার বা কোনো গ্যাসের কারণে এটাই হচ্ছে। তারপরেও এটা পরবর্তী পর্যায়ে এটা আমার নলেজে আসলে আমি একটু ভিজিট করে বিস্তারিত বলতে পারবো। গাছগুলোর সামনের মাঠে 150 শতাধিক কৃষক চাষাবাদ করেন। এখান থেকে প্রায় 200 একর জমিতে পৌঁছায় পানি। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। রংপুরের কাউনিয়ার গদাইয়ে বর্ষার আগে শুরু হয়েছে তিস্তার ভাঙন। এরই মধ্যে একটি সড়কের 1/3 চলে গেছে নদীগর্ভে। আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এগুলো পরিস্থিতি দেখে ছেলেও চলে গেছে ঢাকায়, এখন গার্মেন্টস করতেছে। 4-5 বছর হয়, মেয়ে আছে একটা, মেয়েও বড় হয়ে গেছে। এখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কাউনিয়ার গদাইয়ের রাজিয়া খাতুন স্বামী সুরুজ আলীর সাথে পোশাক কারখানায় কাজ করে কিনেছিলেন
1 বিঘা আবাদি জমি আর পৈতৃক সূত্রে পাওয়া 6 শতকের ওপর বানিয়েছিলেন এই আধা পাকা বাড়ি। কিন্তু ভাগ্যে সুখের স্বস্তি নেই। তিস্তার গর্ভে আবাদি জমির পর বাড়িটিও বিলীন হওয়ার পথে। রাজিয়ার মতো একই দশা আরও অনেকের। উদ্বেগ উৎকণ্ঠায় রাতে ঘুম নেই। অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা করে খাচ্ছে তাদের। বাড়িঘর দেয়ালাই লাইফের ফেলে কি করে খাই কুড়ি যাওয়ার পথ নাই। কাছার একদম উপরে এই সমস্ত ঘর বাড়ি ভেঙে গেলে এদের তো ভিতরে কোনো জায়গা জমি নাই। ভাঙতে যে যাবো কোথায় যাবো কি করবো কি সমাচার আমরা কিছুই জানি। এরই মধ্যে তিস্তায় বিলীন হয়েছে মালগুদাম মোড় থেকে রাজেন্দ্র বাজার পর্যন্ত সড়কের 1/3 আশেপাশের গ্রামসহ নানা স্থাপনা রয়েছে ঝুঁকিতে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের যে চেষ্টা চলছে সেখানেও ঠিকাদারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। একটা চাপা পড়লে আমাদের বাড়িঘর সহ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এবং তারা এই কাজে না লাগিয়ে তারা বস্তাগুলো কেন এখানে খালি করতেছে এটাই আমার প্রশ্ন। বস্তাগুলো মনে করেন যে কত 2-4টা নিয়ে যাচ্ছে, বাকিগুলো কেটে টেটে ফেলে দিচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। জানান ভাঙন প্রবণ এলাকায় কাজ চলমান। দাবি বর্ষার পর করা হবে স্থায়ী কাজ। যে অংশ বরাদ্দ আমরা পেয়েছি সেটা আমরা সেটা মৌসুমের থেকে কাজ করতে পারছি। যে অংশটা আমাদের কাজ করা সম্ভব হয় নাই সেটাও আমরা দূরে নাই খবর রাখছি। তবে স্থানীয়দের দাবি এলাকাটিকে রক্ষায় বেড়িবাঁধের কোনো বিকল্প নেই। এই রাস্তার এই 1 মিটার অংশটুকু যদি ভেঙে যায় তাহলে তিস্তা গিয়ে আশ্রে পড়বে এই পুকুরে। তখন যে ভয়াবহ পরিস্থিতিটি হবে সেটি হচ্ছে গদাই, নিসপাড়া, হরিশ্বর গ্রাম ভাঙনের মুখে পড়বে। পাশাপাশি হুমকির মুখে পড়বে কাউনিয়া রেল স্টেশন এবং তিস্তা সড়ক ও রেলওয়ে সেতু। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, গদাই, রংপুর। শেরপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে এবার বোরো চাষের বাম্পার ফলন হলেও দুশ্চিন্তায় কৃষকরা। প্রচণ্ড উত্তাপে ব্যাঘাত ঘটছে ধান কাটায়, বেড়েছে শ্রমিক সংকট। এদিকে পাহাড়ি ঢলের শঙ্কায় দ্রুত ধান কাটার তাগিদ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। শেরপুরের মাঠে মাঠে সোনালী ধান ফলনও হয়েছে বাম্পার। চাষিদের এখন শস্য গোলায় তোলার ব্যস্ততা। সীমান্তবর্তী ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় সপ্তাহখানেক ধরে কাটা শুরু হয়েছে ধান। তবে প্রচণ্ড গরমের কারণে শ্রমিকের আকাল। আবার যারা মাঠে নামতে চান তারাও চাইছেন বেশি মজুরি। হারভেস্টর মেশিন ব্যবহারে লাগছে বাড়তি খরচ। আমাদের ধান কাটা শুরু হয়েছে প্রায় 1 সপ্তাহ। খুবই গরম এদের কাজ করা খুবই কঠিন। খুব ওদের তাপ মাত্রা, আমরা কাজ না করলে চলে না, পেটের দেয় কাজ করতেছি। ফলনও কম, এনে দিয়ে পুষে না, নানান সার সুর দিয়ে এনে দিয়ে বহুত টাকা খরচ গেছে। সব মিলিয়ে দুশ্চিন্তা বাড়ছে চাষিদের। মিলছে না আয় ব্যয়ের হিসেব, শঙ্কা ন্যায্য মূল্য পাওয়া নিয়ে। ফলন তো যাই হয়েছে কিন্তু কামলার বেতন বেশি, হ্যাঁ ধানের দাম কম। 2 জমি লাগাইছি, ধান পাই নাই, সব প্লাস্টার মেরে গেছে, কামলা খরচই উঠে না। ধানের দাম এবং মেশিন ভাড়া, কারেন্ট বিল এগুলো ঊর্ধ্বগতি, কিন্তু ধানের দামই খুব কম। আবহাওয়া অফিস থেকে পাহাড়ি ঢলের পূর্বাভাস দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাটা হয়েছে 40 ভাগ ধান। বাকি ফসল দ্রুত ঘরে তোলার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। প্রতি বছর পাহাড়ি ঢলের কারণে ফসলের ক্ষতি হয়। আমরা এই বছর কৃষকদেরকে পরামর্শ দিয়েছি আগাম ধান রোপণ করার জন্য। কৃষক ইতিমধ্যে তার আগাম রোপণকৃত ধান কর্তন শুরু করেছেন। আমরা শুনেছি যে খুব শীঘ্রই পাহাড়ি ঢলের একটা সম্ভাবনা আছে। আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। জেলায় এবার 91,940 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। পুরান ঢাকাইয়াদের কোরবানিতে চায় মীর কাদিমের ধবল গাই। এটা অনেকটা প্রবাদে পরিণত হয়েছে। পুরান ঢাকার চাহিদা মেটাতে প্রতি বছর ধবল গরু প্রস্তুত হচ্ছে মুন্সিগঞ্জের মীর কাদিমে। সুন্দর গড়ন আর সুস্বাদু মাংসের কারণে দেশ জুড়েই বাড়ছে চাহিদা।
সাদা দেহে গোলাপি আভা। মুন্সিগঞ্জের মীরকাদিমের ঐতিহ্যবাহী ধবলগাই দেখতে যেমন আকর্ষণীয়, মাংসও বেশ সুস্বাদু। তাই এখানকার গরুর পরিচিতি দেশ জুড়ে। বিশেষ করে কুরবানিতে পুরান ঢাকার অধিবাসীদের অনেকেরই প্রথম পছন্দ মীরকাদিমের ধবলগাই। একসময় বাড়ি বাড়িতে ধবল গরু পালন করলেও বর্তমানে হচ্ছে খামারে। ঈদকে কেন্দ্র করে পশু পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে খামারিদের। খাদ্য খাওয়া ডাল ভুসির কারণে ওনার গোস্তগুলো অনেক সুস্বাদু হয়, যার কারণে পুরান ঢাকার মানুষগুলো এগুলো অনেক চাহিদা করে ক্রয় করে থাকে। পুরান ঢাকার লোক যারা, তারা এগুলো দেখার লগে লগে মনে হয় যত টাকাই হোক এগুলো নিয়ে যায় কিনা। এলাকাটিতে গরু পালনের ঐতিহ্য প্রায় 200 বছরের। মাঝে প্রায় বিলুপ্তির ধার প্রান্তে গেল গত কয়েক বছর ধরে আবারও বাড়ছে গরু পালন। ব্যবসার পাশাপাশি শখের বসে অনেকে পালন করছে গরু। বিভিন্ন স্থান থেকে বাছুর সংগ্রহ করা হয়। উৎকৃষ্ট খাবার খাওয়ানোর পাশাপাশি বছর জুড়ে করা হয় বিশেষ যত্ন। এতে মাংস হয় নরম। হাটে নেওয়ার আগেই বেশিরভাগ গরু খামার থেকে বিক্রি হয়ে যায়। আগে মনে করেন প্রতি বাড়ি 2-4টা করে গরু লালন পালন করতো। এখন মনে করেন এগুলা বাদ দেয়া কিছু কিছু ফার্মে এরা সবাই মিলে ফার্ম দিছে। অন্য বছর থেকে এবার আমাদের গরুর চাহিদা ইনশাল্লাহ বেশি। আমাদের গরু বেশিরভাগ হাটে নিতে হবে না ইনশাল্লাহ, আশা করি। আমরা দানা খাবার খাওয়াই, বুঝলেন, সুস্বাদু খাবার খাওয়াই। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি আর পালনের জায়গা কমে যাওয়ায় বিপত্তিতে পড়েছেন খামারিরা। বলছেন ঐতিহ্য ধরে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন। বদ্রির দাম কম ছিল, সবের দাম কম ছিল, সবের দাম ডবল হয়েছে। জায়গা শর্টেজ আছে, অনেক মনে করেন যে প্রতি ঘরে ঘরে পালতে পারতেছে না। সরকারিভাবে যদি আমাদের সহযোগিতা করে, আমরা যদি বাজার দ্রব্য ভালো পাই, তাহলে আমরা চেষ্টা করব ফার্ম আরো বড় করার। এর মধ্যে মীরকাদিমের গরুর জাত রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। টিকা প্রদান, খাদ্যের যে ফর্মুলেশন করে দেওয়া, এটা এবং জাতটা উন্নয়নের জন্য আমরা যেন কৃত্রিম প্রজনন বা এই জাতটার যেন বিশুদ্ধতা রক্ষা হয়, এই জন্য উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, মুন্সিগঞ্জ সদর সবসময় খামারিদের পাশে থাকে। মীরকাদিম পৌরসভায় 1 ডজন স্থানে ধবল গরু পালন করা হচ্ছে। 3 থেকে 6 মণ ওজনের এক একটি গরুর দাম 1 থেকে 4 লাখ টাকা হাঁকাচ্ছে খামারিরা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। পুরনো ধারণা থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে মৃৎশিল্প। হাতে গোনা নয়, মাটি দিয়ে এখন তৈরি হচ্ছে হরেক রকম পণ্য। বড় হচ্ছে মাটির শৌখিন পণ্যের বাজার। চাহিদা থাকার ব্যবসায় বাড়ছে বৈচিত্র্য, কিন্তু সময়ের সঙ্গে তাল মেলাতে উৎপাদন ব্যবস্থায় আসেনি তেমন পরিবর্তন। প্রতিযোগিতায় টিকতে হলে দরকার আধুনিক যন্ত্রাংশ। পুঁজির অভাবও বড় ধরনের উৎপাদনের ক্ষেত্রে অন্তরায়। বড় অঙ্কের মূলধন না থাকায় সীমিত পরিসরে অর্থের যোগান দিয়ে যাচ্ছে এসএমই ফাউন্ডেশন। পিরোজপুর থেকে ফিরে মাহফুজ মিঠুর ছবিতে রিমন রহমানের রিপোর্ট। শৈশব থেকেই মাটির সঙ্গে রাজীব পালের সখ্যতা। মূলত তার বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে এখন তৈরি করেন মাটির থালাবাটি, জগ, পাতিল সহ নানান ধরনের পণ্য। পিরোজপুরের রানীপুরের পালপাড়ায় রাজীবের মতোই উৎপাদনে আছেন 600-এর বেশি মানুষ। দৈনিক শ্রম দিতে হয় 8 থেকে 10 ঘন্টা। তবে পরিশ্রমের মূল্য কি মেলে? স্বল্প সুদে যদি ঋণ দেওয়া হতো তাইলে বোধহয় আমাদের কিছুটা হলেও আমরা আর্থিকভাবে স্বাবলম্বী হতাম এবং আমাদের এই কাজটা আমরা আরো আগে নিয়ে যেতে পারতাম। বাগো কি করছে, যেই পরিমাণে কাজ করি এই পরিমাণে আয় হয় না। পরিবারের সকল সদস্যই মাটি দিয়ে তৈরি করেন পণ্য। বংশ পরম্পরায় গ্রামের নারী ও পুরুষরাও এই শিল্পের সঙ্গে জড়িত। সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি। সরকার থেকে একটা লোন আনলে পরে মাস গেলে শোধ করা লাগবে, এইটা আমাদের মাথায় থাকবে যে মাস গেলে শোধ করবো, ঠিক আছে, এরকম ধরনের আমরা কাজ করি। আর সপ্তাহে সুদ লোন আনলে পরে সপ্তাহে বাড়িয়ে বসে থাকে। একসময় নিত্য প্রয়োজনে মাটির তৈরি সরঞ্জাম ব্যবহার হলেও এখন সেই জায়গায় স্থান করে নিয়েছে শৌখিন পণ্য। গৃহসজ্জায় শোভাবর্ধনকারী পণ্যের সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এসব পণ্য উৎপাদনে দরকার আধুনিক যন্ত্র। আমরা নতুন প্রযুক্তি সহকারে নতুন পটারির মাল যদি তৈরি করতে পারতাম, তাদের যদি সহযোগিতা পেতাম এবং বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে যদি আমরা ট্রেনিং প্রাপ্ত হতে পারতাম, আমরা এই পটারির মালে অগ্রগতি হতে পারতাম। পালপাড়ার পাশ দিয়ে বয়ে গেছে কচা নদী, আর এই নদীপথ দিয়েই দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় মাটির পণ্য। বলা হচ্ছে পুঁজির সংকট কাটানো গেলে বাড়বে উৎপাদন, একই সঙ্গে পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করাও দরকার। একই এলাকার মধ্যে অনেকগুলো মানুষ একই ধরনের কাজ করে, সেখানে আমরা তাদেরকে জয়েন্টলি যদি তারা উদ্যোগ নেয়, তা আমরা একটা সেখানে আপনার আধুনিকায়নের জন্য, সেখানে নতুন ইকুইপমেন্ট ইন্ট্রোডিউসের জন্য আমরা কিন্তু সেটা করতে পারি। ক্রেতা এবং বিক্রেতা তাদের মধ্যে আমরা একটা মেলবন্ধনের সংযোজনের জন্য চেষ্টা করছি।
যারা নাকি বড় ক্রেতা আছে তাদেরকে আমরা সেখানে যে আঞ্চলিক মেলাগুলো আছে সেখানে তারা সুন্দর একটা সুযোগ পায় ডিসপ্লে করার জন্য। প্রত্যন্ত অঞ্চলের মাটির তৈরি পণ্যের ডিজাইন তৈরি এবং মেলায় অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছে এসএমই ফাউন্ডেশন। শত শত বছর ধরে চলে আসছে মৃৎশিল্প, তবে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছে সুখ দুঃখ, হাসি কান্নার ইতিহাস। রপ্তানি পণ্যের বহুমুখীকরণে উদ্যোগ নিয়েছে সরকার, তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এই পণ্যই হতে পারে অন্যতম রপ্তানির বিকল্প উৎস। রিমন রহমান, যমুনা নিউজ, রানীপুর, পিরোজপুর। পারিবারিক বাধা ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে ভাড়া জমিতে লেবু বাগান করে সফল হয়েছেন কুমিল্লার 2 সহোদর। গড়ে তুলেছেন ড্রাগন সহ বিভিন্ন জাতের ফল বাগান। তাদের স্বপ্ন বড় আকারের খামার তৈরির। আয়ের টাকায় গড়ে তুলতে চান বিভিন্ন ভিন্ন ফলের বাগান। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রথমে 1 বিঘা জমিতে শাইনাস 3 জাতের লেবু বাগান করেন ফরহাদ এবং পারভেজ। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাদের। এখন 9 বিঘা জমি নিয়ে গড়ে তুলেছেন ড্রাগন ফল, কুল, পেয়ারা সহ বিদেশি জাতের আখের চাষ। 2 ভাইয়ের সফলতা দেখে খুশি এলাকাবাসীও। তাদের পরামর্শ নিতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেকেই। এটা কিরকম গাছ, এরকম ফল কিরকম জানতো না, আজকে তাদের মাধ্যমে সবাই জানছে। অনেকে আবার মনে মনে চিন্তাও করছে আমরা তাদের মতন উদ্যোক্তা হব। লেখাপড়াও করে আবার এটার মধ্যে কাজ করতে আছে, কিছু বেকার লোকেরও কাজ দিতে আছে। এটা তো আমাদের দেশের জন্য খুব ভালো একটা উন্নয়ন। এই বাগানে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজনের। কর্মীদের সংসারেও ফিরে এসেছে সচ্ছলতা। লেবু বাগান আছে, ওখানে কাজ করি। ড্রাগন বাগান আছে, পেয়ারা বাগান আছে। 3 জায়গার মধ্যে কাজ কাম করি আর কি। আরও লোক আছে। আমি এখানে কাজ করতেছি আজকে 1.5 বছর ধরে। ইনশাল্লাহ আমি রীতিমতন কাজ করি, রীতিমতো আমি টাকা পাইতেছি। ঘর সংসার ইনশাল্লাহ আমার চলতেছে। বিষমুক্ত ফল চাষে ব্যবহার করা হচ্ছে ভার্মি কম্পোস্ট, যা নিজেরাই তৈরি করছেন। এসব জৈব সার বিক্রি করছেন স্থানীয় কৃষকদের কাছেও। 1 বিঘা জমিতে যখন বাগানটা শুরু করেছি, এখন আমার এখানে প্রায় 9 বিঘার মতো বাগান আছে। এখন ড্রাগন, পেয়ারা, তারপর কুল, সানাসিলেসিল লেবু এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ করার জন্য ভার্মি কম্পোস্ট নিজে উৎপাদন করি। এখান থেকে যে ইনকামটা আসবে আমরা চাচ্ছি যে এখান থেকে এই টাকাটা দিয়ে আরো সামনের দিকে বৃদ্ধি করার জন্য আর কি। বাগান 20 থেকে 30 লাখ টাকা আগামী বছর ইনশাল্লাহ এখান থেকে প্রফিট করা সম্ভব। কৃষি বিভাগ বলছে এই অঞ্চলের মাটি ফলের জন্য বেশ উপযোগী। জেলায় 580 হেক্টর জমিতে পেয়ারা, 200 হেক্টর জমিতে কুল এবং 12 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে এখন। এসব ক্ষেত্রে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছেন কর্মকর্তারা। প্রকল্পের যে সমস্ত সহায়তা আছে, উপকরণ, হয়তো বীজ, সার, সেগুলো বা বালানাশক সেগুলো দিয়ে থাকি। এর বাইরে আমরা আমাদের সাধারণ কৃষকদের জন্য বা কৃষি উদ্যোক্তাদের জন্য আমাদের পরামর্শটা আমরা সারাক্ষণ রেডি থাকি। ফল চাষে কৃষকদের আগ্রহী হয়ে ওঠাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।